ভুল শব্দটা ছোট, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে মানুষের সবচেয়ে বড় শিক্ষক। ভুল না করলে মানুষ আসলে শেখেই না। হাঁটতে শেখা শিশুটাও কতবার পড়ে যায়, তারপর আবার উঠে দাঁড়ায়। ঠিক তেমনই আমাদের জীবন। ভুল মানেই ব্যর্থতা নয়, ভুল মানে চেষ্টা করার প্রমাণ। যে মানুষ ভুল করে সেই নতুন কিছু শিখতে পারে। আমাদের জীবনে আমরা কেউই নিখুঁত মানুষ নই, তাই ভুলকে ভয় না পেয়ে তাকে শিক্ষক বানানো উচিত। নিজের উপর ভরসা রাখা উচিত। আজ না পারলেও কাল অবশ্যই পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। এখন আপনারা ভিডিওর যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শবে বরাতের দিনের ভিডিও। গত 2-3 বছর আমি শবে বরাত উপলক্ষে কোনো কিছুই করিনি। এইবার হঠাৎ করেই মনে হলো একটু কিছু করি, কেন যেন ভালো লাগছিল না। ছোটোবেলায় এই দিনটার জন্য অনেক বেশি অপেক্ষা করতাম। শবে বরাত মানেই একদম আনন্দমুখর একটা দিন ছিল আমাদের জন্য। হালুয়া রুটি খাওয়া, সবার বাসায় গিয়ে গিয়ে হালুয়া রুটি দিয়ে আসা, তারপরে বন্ধুবান্ধবরা সবাই মিলে একসাথে রাত জেগে নামাজ পড়া, তারাবাতি জ্বালানো। এই দিনগুলো আসলে অনেক বেশি মিস করি। যতই বড় হচ্ছি পিছনে ফেলে আসা দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ে যাচ্ছে। তো আজকে একটু ছোলার হালুয়া করেছি, আর হচ্ছে এখানে গাজরের লাড্ডু বানাবো। ভাবছিলাম কি করব, তো দেখলাম ফ্রিজে মাত্র 3টা গাজর আছে, তো সেটা দিয়েই এখানে গাজরের লাড্ডুর প্রিপারেশন করছি। আর আগের দিন রাতের বেলায় একটু ছোলার হালুয়া করেছি আর সুজির বরফি করেছি। সুজির বরফিটা সব সময় দেখতাম আমার শাশুড়ি মা করতো, কিন্তু আমি কখনোই করিনি, মানে একটু সুজির কটকটি টাইপের। তো সেই দিন আরহাম বাবা বলছিল, তাই একটু ট্রাই করেছি অল্প একটু সুজি দিয়েই। আর এখানে তো গাজরের লাড্ডুটা বানিয়ে নিয়েছি একদম সহজভাবে। আমি কিন্তু রেসিপি দেখিয়েছি, কিন্তু আর মুখে বলতে পারিনি, হয়তো বা আপনারা দেখে বুঝে নিয়েছেন। তো লাড্ডুর উপরে আমি আমার গোল্ডেন কালার যে ডেকোরেশন করে না, কি বলে এটার নামটা আমি সঠিক মনে করতে পারছি না, তো সেটা দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি। আর এই যে দেখুন, ছোলার হালুয়া, গাজরের লাড্ডু আর হচ্ছে সুজির বরফি, এই 3টা আইটেমই ছিল। তো এই সবগুলোর মধ্যে ছোলার হালুয়া হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের। তো আমি এই ভিডিওটাতে যখন ভয়েস ওভার দিচ্ছি ইভা আপুর কথা খুব বেশি মনে পড়ছে। তো ইভা আপু সেদিন ভিডিওতে বলছিল আপুর ছোলার হালুয়া আর রুটি খেতে খুব ইচ্ছে করছে। আমার এখন মনে হচ্ছে কি, যদি আপুর বাসা চিনতাম আর আমার বাসার কাছে হতো, আমি আপুকে গিয়ে দিয়ে আসতাম এই ছোলার হালুয়া আর রুটি। তো শবে বরাতের দিনে যেহেতু রাতের বেলা যেহেতু নামাজ পড়তে হয়, এর জন্য আমি আগের দিনই সব কিছু করে রেখেছিলাম, কারণ সারাদিন যদি দেখা যায় এই কাজগুলো করতে থাকি, রাতের বেলা নামাজ পড়তে কিন্তু একটু আলসেমি লেগে যায়, কারণ শরীরটা অনেক বেশি ক্লান্ত থাকে। আর শবে বরাতে রোজা ছিলাম, তো রোজার সময় ইফতারির প্রিপারেশন এগুলো করেছি। একটু বেগুনি ভেজেছি আর মাংসের পিঠা ছিল সেটা ভেজেছি। আর এই যে দেখুন, চালের আটার রুটি আমি আমার লাইফে মনে হয় একবার বানিয়েছিলাম, আর এই যে প্রায় 7-8 বছর পরে আরেকবার বানিয়েছি। তো এইবার হচ্ছে আমার চাচি শাশুড়ির কাছ থেকে রেসিপি নিয়ে বানিয়েছি। এর জন্য না রুটিটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, মানে একদম সফট হয়েছে যেমন, তেমন হচ্ছে একদম পাতলা হয়েছে। তো আমি তো রুটি বানিয়ে অনেক খুশি হয়ে গিয়েছি, আর মনে মনে বলছিলাম যে এখন মাঝে মাঝে এই জিনিসটা বানাতে পারবো, কারণ চালের রুটিটা বানাতে গেলে আমার একটা আতঙ্ক কাজ করে, কারণ সুন্দরভাবে বানাতে না পারলে এই রুটিটা কিন্তু ভালো হয় না। তো রোজার কিন্তু আর কয়েকদিন বাকি। তো রোজার আগে কিছু কিছু কাজ করে রাখলে কিন্তু রোজার দিনের কষ্ট অনেকটাই কমে যায়। তার ভিতরে সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে রান্নাঘর ডিপ ক্লিন করা। তো আজকে হচ্ছে আমার যেই হেল্পিং হ্যান্ড আপা আছে, উনি আর আমি 2জন মিলেই পুরো রান্নাঘরে হাত দিয়েছি। আজকে একদম ডিপ ক্লিন করে নিব পুরোটা রান্নাঘর। আর রোজা রেখে এরকম কষ্টের কাজ করা কিন্তু আরও বেশি কষ্ট হয়ে যায়, তাই এই ধরনের ডিপ ক্লিনের কাজগুলো আমি চেষ্টা করি রোজার আগে আগেই শেষ করে ফেলা। আগে দেখতাম শবে বরাত আসলেই আম্মু হচ্ছে শোকেসের সব থালা বাসন নামিয়ে সেগুলো ক্লিন করবে, বাসা বাড়ি সব কিছু একদম ডিপ ক্লিন করবে। তো এগুলো কিন্তু এখনকার বাচ্চারা কেউ জানেও না বা দেখেও নি। এজন্য আমিও চেষ্টা করি আরহাম যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আমার ছোটোবেলার স্মৃতিগুলোর সাথে ওকে একটু একটু করে পরিচয় করিয়ে দেওয়ার।
শবে বরাতে আমরা কি করি না করি এগুলি ওকে গল্প বলছিলাম, যদিও হয়তো বা এখনও অতটা বুঝে না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি এই ধরনের জিনিসগুলো ও ছোটোবেলা থেকে যদি দেখে তাহলে ও আমাদের মতন বড় হলে এই জিনিসটা ফিল করতে পারবে যে শবে বরাতের সময় মা কি করতো না করতো। তো এই যে আমি আর আপা মিলে কিন্তু মানে হচ্ছে ডিপ ক্লিনটা করে নিয়েছি। এখন হচ্ছে বাকি কাজ আমার, আপা চলে গিয়েছে, এখন হচ্ছে আমি সব একা একা করব। সব কিছু জায়গায় রেখে দিচ্ছি। আসলে হেল্পিং হ্যান্ড আপা হচ্ছে আমার এই জানালাটা ক্লিন করলে আমার অনেক বেশি উপকার হয়, কারণ এখানে দাঁড়িয়ে জানালাটা ক্লিন করা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। তো আমার হেল্পিং হ্যান্ড যিনি উনি সবসময় আমার এই রান্নাঘরে জানালাটা ক্লিন করে দেয়। আর আমি রেগুলার রান্নার পরে তো একটু একটু ক্লিন করেই রাখি, এর জন্য কিন্তু খুব বেশি একটা ময়লা হয় না। চিন্তা করছিলাম আমার এই জানালাটাতে একটা পর্দার ব্যবস্থা করব কি না। জানালাটা কিন্তু বেশ বড়, তো আলো আসে খুব বেশি, কিন্তু চুলাটা আলোর বিপরীতে হয়, ক্যামেরাতে মানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আমার রান্নাঘরে কিন্তু দিনের বেলায় বেশ আলো পাওয়া যায়। এই যে চুলাটাকেও আমি ক্লিন করে নিয়েছি। আমার গত ভিডিও দেখে বিথি আপু বলছিল সবগুলো জিনিস এত ভালো লেগেছে যে আপুর ইচ্ছা করছে ওইখানে গিয়ে আপু নিয়ে আসুক। তা আপুকে বলবো আপুর বাসা যদি ওই জায়গার কাছে হয় তাহলে অবশ্যই যান আপু, কারণ খুব কম প্রাইসে ওইখান থেকে জিনিস নিয়ে আসতে পারবেন। কারণ আমি গতদিন হচ্ছে বাইরে গিয়েছিলাম, মানে হোপ মার্কেটের ওই দিকে, ওইখানে না আমি হচ্ছে যেই ভেজিটেবল বা ফ্রুটসের যেই জিনিসগুলো এনেছি ডেকোরেশন পারপাজে, সেগুলো আমি এনেছি মাত্র 120 টাকা করে, আর এখানে দেখলাম 220 টাকা করে দাম চাচ্ছে, মানে একদম কোনো দামাদামি করা যাবে না। আমি দেখে আর কি জিজ্ঞাসা করেছিলাম। তো এর জন্য আমি যেই জায়গাটা থেকে কেনাকাটা করি কম দামে কিন্তু বেশ ভালো ভালো জিনিসই পাওয়া যায়। আমার এই যে টেবিলটাতে আমি কিন্তু সবসময় রান্না করা খাবার দাবার রাখি বা অন্যান্য কাজকর্মও করি। তো এখন উপরে যে কাগজটা ছিল সেটাকে তুলে ফেললাম, তারপর স্টিকারটাও তুলে ফেললাম। এটা কিন্তু একদম মানে একটু অফ হোয়াইট টাইপের কালার, তো চিন্তা করলাম অনেক দিন তো ওইরকম ছিল, এখন আবার হচ্ছে আগের রূপে ফিরিয়ে নেওয়া যাক। তো এখন হচ্ছে একটু চেঞ্জ করব। আমি আমার হচ্ছে এই যে অর্গানাইজারটা, এটাতে হচ্ছে আমি আমার কিছু মানে গ্রোসারি আইটেম যে রাখি সেই জারগুলো এখানে রেখে দিব। আর আগে যেই শেলফটাতে আমি গ্রোসারি আইটেম রাখতাম সেই শেলফটাতে আমার অন্য প্ল্যান আছে। তো যখন আমি ওইটা করব তখন আপনাদের সাথে ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই অর্গানাইজারটা না আমার কাছে বেশ ভালো লাগে, আর এটা দেখলে অনেক আপুরাই কিন্তু জানতে চায় এটা কোথা থেকে কিনেছি। তো আমি কিন্তু আগেও বলেছিলাম এটা ঘরের শোভা নামে একটা পেজ ছিল, তো সেই পেজটা থেকেই দুইটা আমি নিয়েছিলাম 1000 টাকা দিয়ে, মানে একটা আমার জন্য আর একটা আমার মামি শাশুড়ির জন্য। কিন্তু ওই পেজটা এখন আর পাওয়া যায় না, মানে নেই, ফেসবুকে আমি অনেকবার সার্চ করেছি। তো এখন অন্য পেজে আছে কিনা আমি জানি না, আমি ওই পেজটা থেকেই কিনেছিলাম। আর এই যে আমার রসুন পেঁয়াজগুলো ঝুলিয়ে দিয়েছি, এত সুন্দর লাগছিল, এই জায়গাটার পুরো লুকটাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে। আর একটা টেনশন আছে, যেহেতু চুলার পাশে এই জিনিসগুলো আমি কিভাবে ক্লিন করব সেই চিন্তাই করছিলাম। তো মরিচটা হয়তো বা ক্লিন করা যাবে, কিন্তু রসুনটা না মনে হচ্ছে উপরে একটা পাতলা কাগজের মতন একটা প্রলেপ টাইপের কিছু একটা দেয়া, তো এটা যদি আমি পানি দিয়ে মুছতে যাই তাহলে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, হয়তো বা শুকনো কাপড় দিয়ে মুছে রাখা যেতে পারে। তো সেটাই আমি ভাবছিলাম যে এটা যদি নোংরা হয়ে যায় কিভাবে ক্লিন করব। তো এই যে আমার কিন্তু রোজার আগে সবচেয়ে বড় একটা কাজ শেষ হয়ে গেল, রান্নাঘর ডিপ ক্লিন করে হালকা পাতলা একটু সাজিয়ে নিলাম। আমি সবসময় চেষ্টা করি আমার যে কোনো কাউন্টার টপের উপরেই আমি সাজাই না কেন, কাজ করার জন্য একটু স্পেস হলেও বাঁচিয়ে রাখার জন্য, কারণ দেখা যায় স্পেস না থাকলে কাজ করতে অনেক বেশি অসুবিধা হয়। তো বাণিজ্য মেলায় যাই না প্রায় অনেক বছর হয়ে গিয়েছে, তো এইবারও আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত দূরে আর আরহামকে নিয়ে যাওয়া তো একদমই সম্ভব ছিল না। কিন্তু আমার একটা জিনিস কেনার অনেক বেশি প্রয়োজন ছিল, তো এর জন্য অনেক জোর জবরদস্তি করে আরহামের বাবাকে একাই পাঠিয়েছিলাম একদম শেষের দিন।
এই যে ভেজিটেবল কাটারটা দেখতে পাচ্ছেন, এই কাটারটা আমি বেশ অনেক বছর আগে আমার আম্মুকে কিনে দিয়েছিলাম। এত বেশি হেল্পফুল আর এত ভালো এই কাটারটা, আমি না আর কোথাও এটা খুঁজে পাচ্ছিলাম না এই টাইপেরটা। হয়তো বা নিউ মার্কেটে গেলে পাওয়া যেত, কিন্তু নিউ মার্কেটেও যাই না আমি, প্রায় 3-4 বছর হয়ে গেছে। তো এর জন্য এই জিনিসটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল। আর আমার বাবাকে রিকোয়েস্ট করার পরে সে রাজি হলো। তো সে হচ্ছে শেষের দিন মেলায় গিয়ে আমার জন্য দুটো ভেজিটেবল কাটার, মানে দুটো আমার জন্য না, একটা আমার ছোটো বোনের জন্য আর একটা আমার জন্য নিয়ে এসেছে। এই জিনিসটা এত ভালো, আমার মনে হচ্ছিল যে কেন আমি এটা এতদিন কিনিনি। এটা দিয়ে যে পেঁয়াজ তারপরে অন্যান্য ভেজিটেবল এত সুন্দর কাটা হয়। বেসিক্যালি আমি এটা কিনেছি হচ্ছে পেঁয়াজ কাটার জন্য। পেঁয়াজটা একদম পাতলা কাটা হয়, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু 1 কেজি পেঁয়াজ সুন্দরভাবে কাটা হয়ে যায়। আর এই কাটা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের বেরেস্তা কিন্তু খুব সুন্দর হয়, কারণ সবগুলো পেঁয়াজ একই সাইজের হয় আর পাতলা হয় বিধায় পেঁয়াজের বেরেস্তাটা অনেক বেশি ভালো হয়। ইদানিং পেঁয়াজ কাটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, এর জন্য এই জিনিসটা কিনে নিয়ে এসেছি। আর মনে মনে ভাবছিলাম কেন এতদিন এটা কিনিনি, কারণ এত ভালো কাজ করে এটা। আর এই যে হাতের চুড়িগুলো দেখছেন, মেলায় যাবে আর চুড়ি নিয়ে আসবে না, এটা কি করে হয়? তো আমি সব সময় যে কোনো মেলায় যাই আমি একজোড়া মানে এক মুঠ হলেও কাচের চুড়ি কিনবই। তো আরহামের বাবা এটা জানে, এর জন্য আরহামের বাবাও আমার জন্য এই চুড়িগুলো নিয়ে এসেছে। তাই একটু মানে 2 মুঠ চুড়ি পরে নিয়েছি। আর এই যে বাকিগুলো, তো আমি চুড়িগুলো দেখে অনেক বেশি খুশি হয়েছি যে আমার কথা মনে করে এই জিনিসটা এনেছে, এটাই অনেক। তো অনেক বেশি ভিড় ছিল মেলায়। আমি ওকে বলছিলাম তুমি 100 টাকার ওই ব্যান্ডগুলি কেন নিয়ে আসোনি? সে বলল সেই দোকানটা খুঁজেই পায়নি, এত বেশি ভিড় ছিল। সে কোনো মতে আমার যেগুলো বলেছিলাম সেগুলো এনে তারপরে আর কিছুই কিনতে পারেনি, দেখতেও পারেনি। আর এখানে যে এই ম্যাটগুলো নিয়ে এসেছে, আমি বলেছিলাম এই দোকানটাতে যাওয়ার জন্য। আমি ওকে বলেছিলাম মিডিয়াম সাইজ যেটা সেটার একই রকম 4টা নিয়ে আসতে, মানে ডাইনিং টেবিলের জন্য। তো সে কি করেছে, একদম ছোট যে সাইজটা মানে গ্লাস মগ রাখার সেইটা নিয়ে এসেছে, মানে এক সেট। আর বাকিগুলো হচ্ছে এক একটা এক এক রকম নিয়ে এসেছে। তো এর জন্য দেখে আমি বললাম যে এক একটা এক এক রকম নিয়ে এসেছো, দেখতে কেমন লাগছে। পরবর্তীতে চিন্তা করলাম যে থাক, এগুলো দিয়ে আমি কোনো ডেকোরেশনের কাজ করব। কিন্তু এই যে দেখুন আমার আরহাম কিন্তু নিয়ে যাচ্ছে এগুলো, সে বলছে প্ল্যানেট হিসেবে সে কয়েকদিন যাবত এগুলো খেলেছে। তো এখন হচ্ছে একটা খুঁজেও পাচ্ছি না কোথায় হারিয়েছে। তো এগুলো যখন ব্যবহার করব তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। তো এগুলোও কিন্তু খুব কম প্রাইসে এনেছে। ছোটোগুলি 30 টাকা, মিডিয়ামটা 50 টাকা আর বড়টা হচ্ছে 100 টাকা। আর ও হচ্ছে তুর্কি স্টলে গিয়েছিল, তো সেখান থেকে এই ট্রেটা নিয়ে এসেছে। আমি বললাম তুমি এত দাম দিয়ে কেন নিয়ে এসেছো এই ট্রেটা? ও বলল যে ওইখানে যাব একটা কিছু তো নিয়ে যাই, সব কিছুর এত বেশি প্রাইস, বেশিরভাগ মানুষই মনে হয় ওইখানে ছবি তুলতেই যায়। তো এই ট্রেটা কিন্তু মানে মেলামাইনও না কাচও না, এটা কিন্তু একটু টিন টাইপের, মানে ঠুনকো আওয়াজ হচ্ছে, এটাই এত দাম। তো ভালোই, 300 টাকা, খারাপ না, কিন্তু জিনিসটা সুন্দর লেগেছে আমার কাছে। আর এখন না একটু এই যে পেঁয়াজ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওই যে পিঙ্ক কালারের যেটা দেখেছেন রাউন্ড শেপের, সেটা দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে আটকে রেখে বা যে কোনো ভেজিটেবল আটকে রেখে কাটলে অনেক বেশি সুবিধা, তাহলে হাত কেটে যাওয়ার ভয় থাকে না, আর সবজিটাও একদম শেষ পর্যন্ত কাটা হয়। তা আমি এখন হাত দিয়েই হচ্ছে কাটছি। আর হচ্ছে যেহেতু নতুন পেঁয়াজ কাটতে কিন্তু একটু অসুবিধাই হয়, কিন্তু তারপরেও কিন্তু দেখুন খুব সুন্দর ইজিভাবে কিন্তু পেঁয়াজটা কাটা হয়ে যাচ্ছে। তা আমি আমার ছোটো বোনকে বলছিলাম এটা পেয়ে মনে হচ্ছে আমি সারাদিনই এখন পেঁয়াজ কাটি। আর আমার বাবাকে বলেছি তুমি পেঁয়াজ আমাকে ছিলে দিও আর এটা দিয়ে আমি পেঁয়াজ কেটে নিব। এই যে দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। গত ভিডিওতে ইভাবু বলছিল আমার ভয়েস ওভারের একটা জায়গায় একটু প্রবলেম হয়েছে। আসলে মাঝে মাঝে না এত তাড়াহুড়োয় ভয়েস ওভার দেই, চেক করারও সময় পাই না। তো অনেক ধন্যবাদ ইভাবুকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।